আজকের ক্লাসটা আমাদের 11তম ক্লাস, কিন্তু আমি এই প্রয়োজনে আবারও পড়ছি প্রশ্নটা। আপনারা মনে হয় অনেকে এখনো বুঝতে পারেন নাই। আমি আবারও প্রশ্নটা পড়ছি। এটা হচ্ছে ক্রমশ সমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয়। একটি মেশিনের মোট মূল্য 3 লাখ, বার্ষিক অবচয় 10%। এই ক্ষেত্রে ক্রমশ সমান জের পদ্ধতিতে 4 বছরের অবস্থা তালিকা হবে। এটা হচ্ছে বছর, ক্রয় মূল্য, বার্ষিক অবচয়, পুঞ্জীবিত অবচয়, বই মূল্য বা ক্রমশ সমান জের। পুঞ্জীবিত অবচয় কি? প্রত্যেক বছরের অবচয়ের সাথে পূর্ববর্তী বছরের অবচয় যোগ করার সমষ্টিকে পুঞ্জীবিত অবচয় বলে। এটা হচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। শুধুমাত্র প্রথম বছর ক্রমমূল্যের উপরে বার্ষিক অবচয় নির্ণয় হবে। এর পরবর্তী প্রত্যেকটা বছরে আপনাদের এখানে ক্রমশ সমান জের পদ্ধতি যেটা আসবে ওটা এখানে চলে আসবে। এখান থেকে আমরা 10% হারে বের করবো। হচ্ছে 3 লাখ, 3 লাখের উপর 10% 30,000, পুঞ্জীবিত অবস্থা 30,000 টাকা, বইমূল্য বা ক্রমশ সমান 0 বা 2,70,000 টাকা। 2,70,000 আবার এখানে চলে আসবে। এটার উপর আবার 10% 27,000। পুঞ্জীবিত অবস্থা 30,000 সাথে 27,000 যোগ করতে হবে, যোগ করলে হবে 57,000 টাকা। 2,27,000 থেকে 7,000 টাকা বিয়োগ দিলে 2,43,000। 2,43,000 আবার আমরা এখানে নিয়ে আসবো বার্ষিক অবচয়ের ক্ষেত্রে, আবার 10%, তখন হবে 24,300। এই 24,300 আর 57,000 যোগ করলে হবে 81,300 টাকা। 2,43,000 থেকে 24,300 বিয়োগ দিব, তখন থাকে 2,18,700 টাকা। আবার সেম 2,18,700 আমরা এখানে নিয়ে আসবো। এটার উপর 10% 21,870 টাকা। পুঞ্জীবিত বছর 81,300 যোগ 21,870, এখানে হয় 1,03,170 টাকা। আর এই 2,18,700 থেকে 21,870 বিয়োগ দিবেন, তখন থাকবে 1,96,830 টাকা। একটু এই প্রশ্ন একটা এই অঙ্কটা একটু লিখেন। আপনারা কি বুঝতে পারতেছেন? কারো কোনো রেসপন্স নাই? বন্ধ হয়ে আছে, এর জন্য রেসপন্স কম। আচ্ছা আচ্ছা, তারা আপনারা শেষ করেন, প্রয়োজনে লিখেন, বুঝেন, সমস্যা নেই।
তার লাস্টের কথাটা কি স্যার? কোনটা? লাস্টেরটা বুঝতেছি না স্যার, অঙ্কটা করতেছি তো। এটা এখানে পুঞ্জীভূতর পরে স্যার স্যার ওই যে পুঞ্জ লেখাটা স্যার। বই মূল্য বা ক্রমহ্রাসমঞ্জের, বই মূল্য বা ক্রমহ্রাসমঞ্জের। বা, ও আচ্ছা, বা এটার সাথে হ্যাঁ বই মূল্য, তাহলে আমরা একটা লিখতে পারি বই মূল্য জি। বা যে ক্রমহ্রাস মানে যে। দুই লাখ 70,000। 2,70,000-এর উপরে আবার 10%। সাতাইশ 38 টাকা। 2,70,000। 3,40,000 মাইনাস 57, 2,45,000। 2,43,000। 2,43,000 10%। 2,43,000 5%। 24,300। 24,300 যোগ 57,000 80,300 80,300 মাইনাস 3,00,000 2,18,700 2,18,700 10% পুরো 10%। প্রস্তুত। একাশি হাজার 300 1,170। প্লাস 3,00,000 1,96,700। স্যার 1,96,830 আপনারটা কত আসছে? হ্যাঁ সেম এটাই। সেম। হ্যাঁ লাস্টে এটা 1,96,38। জি স্যার, করতে পারছি। 10%। পার্সেন্টেজটা 10% দিকে সুবিধা হয়েছে, যদি এটা 7% 5%। না আশা করি এরকমই দেবে, 10% দেবে, এরকমই দেবে। 10% হিসাবটা করতে সহজ আর কি। -120 মাইনাস 3,00,000। স্যার যদি এটা স্টেট লাইন মেথড থাকতো তাহলে কি ব্যালেন্স 1,80,000 থাকতো? জি। যদি স্টেট লাইন মেথড থাকতো না তখন ভিন্ন স্টাইল হতো, তখন আপনার এখানে ভিন্ন স্টাইল হতো। আপনারা এখানে দেখছেন প্রতি ইয়ারে। না এখানে প্রশ্নের মধ্যে কিন্তু ভগ্নাংশের মূল্য দেওয়া না, দেওয়া আছে নাই, তখন প্রশ্ন ভিন্ন হইতো।
আর ক্রমর আসমান যদি থাকে তাহলে ভগ্নাবশেষ মূল্য তো থাকবে না। না। আচ্ছা, আর যদি স্টেট ল্যাব থাকে অবশ্যই ক্রমর আসমান থাকবে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের কি শেষ? এটা কি তোলা শেষ, লিখে শেষ? হ্যালো। জি স্যার, শেষ। আচ্ছা, শেষ হলে আপনারা, আমি আপনাদেরকে একটা কথা, একটা জাওয়াতা জিজ্ঞেস করবো, যদি আপনারা পারেন আমাকে বলবেন। সেটা হচ্ছে বেতন প্রদান করা হলো 10,000 টাকা, এটা জাওয়াতা কি হবে বলেন? বেতন প্রদান করা হবে 10,000 টাকা, বেতন প্রদান করা হলো 10,000 টাকা, এটা জাওয়াতা কি হবে? আর বেতন হিসাব ডেবিট নগদান ক্রেডিট। আচ্ছা, আপনি তো পারেন আলহামদুলিল্লাহ, বাকিরাদের তো দেখি রেসপন্স কম। এটা এই জন্য জিজ্ঞেস করছি। আপনারা একটু কাইন্ডলি লিখেন। এই যে এটা এটা এই জন্য জিজ্ঞেস করছি, মানে এই নোটটার দ্বারা বা এই টেকনিকটার দ্বারা আপনাদের এই সংক্রান্ত সমস্ত দাওয়া ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে ব্যয়, ক্ষতি, খরচ, অবচয়, অর্থাৎ এই সংক্রান্ত আরও যত ক্ষতিও আছে, খরচ আছে, ব্যয় আছে, যদি এরকম কোনো কিছু হয় তখন হবে সংশ্লিষ্ট দফা ডেবিট নগদান ক্রেডিট। সাপোজ বেতন প্রদান করা হলো, মজুরি প্রদান করা হলো, পরিবহন খরচ প্রদান করা হলো, অবচয় ধার্য হলো, যদি এরকম কোনো কোশ্চেন থাকে সংশ্লিষ্ট হিসাব, যেমন মজুরি প্রদান করা হলো মজুরি ডেবিট নগদান ক্রেডিট, বেতন প্রদান করা হলে বেতন ডেবিট নগদান ক্রেডিট, ঠিক আছে? এরপরে আপনাদের পরিবহন খরচ প্রদান করা হলো পরিবহন খরচ ডেবিট নগদান ক্রেডিট, আসবাবপত্র অবচয় ধার্য হলো আসবাবপত্র অবচয় ডেবিট নগদান ক্রেডিট। এটা হচ্ছে আপনাদের একটা টেকনিক দিয়ে মোটামুটি এই দাওয়া সংক্রান্ত সমস্ত জিনিস হয়ে যাবে, ঠিক আছে? ব্যয়, ক্ষতি, খরচ, অবচয় আপনারা পারলে লিখতে পারেন। যদি এরকম কোনো কিছু প্রদান করে বা হয় তখন আপনাদের সংশ্লিষ্ট দফা ডেবিট নগদান ক্রেডিট। আর ঠিক এটার উল্টাটা হলে যদি নগদ কোনো কিছু আয় হয়, যেমন আপনার আয় হলো, লাভ হলো, তারপরে আপনার ইনকাম, এরকম যেগুলো আসে তখন হবে নগদান ডেবিট সংশ্লিষ্ট দফা ক্রেডিট, অর্থাৎ এটার উল্টাটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখেন, চূড়ান্ত হিসাব যেহেতু আমাদের লাস্ট ক্লাস, একটু জাস্ট আইডিয়া দিচ্ছি। চূড়ান্ত হিসাবে আমি এখানে আপনাদেরকে দুইটা পার্ট দেখালাম, লাভ ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব, ঠিক আছে? উদ্ধৃতি পত্রটা আরেকদিন দেখা দিব, কালকে যদি একটু সময় পাই দেখা দিব, নাহলে পর অন্যটা ক্লাস নিব ওটার জন্য। ক্রয় বিক্রয় হিসাবে ডেবিট পাস, ক্রেডিট পাস, হ্যাঁ বলেন। স্যার, আমাদের কি ক্রয় বিক্রয় লাভ লোকসান করলে কি হবে স্যার? এখানে তো মানে ডাকের ক্ষেত্রে যে স্যার বিশদ বিবরণী স্যার, এখন আমরা কি এই পদ্ধতিতে লিখতে হবে কিনা? আমি আপনাকে বলি, এটা এখন যে সিস্টেম, এই সিস্টেমে আপনাদেরকে লিখতে হবে না, কারণ এখন যারা পরীক্ষা দিবে, অর্থাৎ আইটিভিতে এখন যারা পরীক্ষা দিবে ম্যাক্সিমাম কিন্তু আগে সিলেবাসে, তাই না? জি স্যার। হ্যাঁ, এক। এটা হলে আমারও সুবিধা। হ্যাঁ শুনুন, এক। আর দ্বিতীয় হচ্ছে এরকম না যে আপনার আগে পদ্ধতিতে লিখলে হবে না, নতুন পদ্ধতি লিখলে হবে, এরকম না। আপনার যে পদ্ধতি পারেন ওই পদ্ধতি লিখতে হবে, কারণ আপনার দুইটাই এখনো পর্যন্ত বহাল আছে এবং বহাল এটা থাকবেই, তাই না? এটা বহাল থাকবেই। মানে আমরা এই পদ্ধতিতে আমাদের অঙ্ক কাটা যাবে না স্যার? না না না, আপনারা আগে এই পদ্ধতিতে করলেও হবে, অঙ্ক কেন কাটা যাবে? তাই তো স্যার, এটাই ভালো স্যার, এটা সুবিধা স্যার, এটা মেমোরির মধ্যে গাইতে আছে। এটা শুধু আপনার না,
আপনার না 2008, 9, 10 পর্যন্ত যারা এসএসসি পাস করছে সবার মাথায় এটা গাইতে আছে। এরপরে একটু আপনাদেরকে দেখায় ক্রয় বিক্রয় হিসাব, লাভ করতে হিসাব। ক্রয় বিক্রয় হিসাবে দুইটা পাস, ডেবিট পাস, ক্রেডিট পাস। লাভ করতে হিসাবে সেম, ডেবিট পাস, ক্রেডিট পাস। ক্রয় বিক্রয় হিসাবে ডেবিট পাসে কি বসে, ক্রেডিট পাসে কি বসে, লাভ করতে ডেবিট পাসে কি বসে, ক্রেডিট পাসে কি বসে, আপনারা শীটটা পাইলে বুঝতে পারবেন। তারপর আমি একটু জাস্ট উদাহরণ দিচ্ছি। আপনারা একটু কাইন্ডলি লিখেন, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু লিখেন। ক্রয় বিক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয় প্রত্যক্ষ আয় এবং খরচ। ক্রয় বিক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয় প্রত্যক্ষ আয় এবং খরচ। আর লাভ ক্ষতি হিসেবে লিপিবদ্ধ করা হয় পরোক্ষ আয় এবং খরচ। পরোক্ষ আয় এবং খরচ। ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পাশে লিখা হয় প্রত্যক্ষ খরচগুলা। ক্রয় বিক্রয় হিসেবে ক্রেডিট পাশে লিখা হয় আয়গুলা। লাভ করতে হিসেবে সেম, ডান পাশে পরোক্ষ খরচগুলা, ডান পাশে আয়গুলা লেখা হয়। আর ক্রয় বিক্রয় হিসেবে মোট লাভ বের করা হয় এই পাশে বসে। লাভ করতে হিসেবে নিট লাভ এই পাশে বসে। আপনাদের তো কোশ্চেন আসতে পারে নিট লাভ কোথা থেকে বের করা হয়। লাভ ক্ষতি হিসাব, লাভ ক্ষতি হিসাব থেকে নিট লাভ বের করা হয়। মোট লাভ বের করা হয় ক্রয় বিক্রয় হিসাব থেকে। ক্রয় বিক্রয় হিসেবে এখানে থাকে আপনার ক্রয় মজুরি, ক্রয় পরিবহন, ক্রয় ফেরত। ক্রয় ফেরতটা ক্রয় থেকে বাদ যাবে, এদিকে বসে বিক্রয়, বিক্রয় ফেরত, বই পরিবহন এগুলা, সরি বিক্রয় ফেরত এগুলা। আর এখানে বসে আপনার বেতন, তারপরে আপনার মনিহারি খরচ, ছাপা খরচ, আরো যা যা আছে এগুলো বসে। এখানে বসে আপনার ওই যে মোট লাভ যেটা বের করছেন না, এখানে একবার বসবে। এরপরে এখানে কিছু কুড়ি অনাদায় সঞ্চিত এগুলো আছে, ওগুলো বসবে। এত বিস্তারিত পরীক্ষা আসে না, জাস্ট আপনারা জানার জন্য বলা আর কি। সেটাগুলো বিস্তারিত দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখতে পাবেন। স্যার চূড়ান্ত হিসেবে যেটা একটা অঙ্ক দিয়ে দেন স্যার। ওই শিটে এখন চূড়ান্ত হিসেবে যে একটা অঙ্ক আছে, ওই একটা অঙ্ক যেহেতু আপনাদের 40 মিনিটে কাওয়ার হবে না, আমি যে শিট দিয়ে দেবেন না, সেটার মধ্যে সমস্ত অঙ্ক আছে। আপনারা অঙ্ক আগের নিয়মে করলে পারবেন, এখন নিয়মে করলে হবে, সমস্যা নাই। আর আমি ওই শিটের মধ্যে সবগুলো অঙ্ক দিয়ে দেবেন। আপনার এখানে ক্লাসে এত বড় অঙ্ক করতে গেলে, লিখতে গেলে আপনার এখানে অন টাইম লাগবে। আমি তা আপনাদেরকে আইডিয়া দিয়ে যাবো। আসলে আপনি মানে যেভাবে চাচ্ছেন আপনার লেনদেন যাবে যার আমি, হ্যাঁ বলেন। হ্যাঁ আমি আজকে হয়তো ক্লাসে পরে কিছু পাবেন, পুরোটাই এই সপ্তাহে মাস পেয়ে যাবে। আপনার এই লেনদেন, জামাদার, রেমিল, চূড়ান্ত এগুলো প্রত্যেকটার জন্য কমপক্ষে আপনার 2টা করে ক্লাস প্রয়োজন। আপনার যদি 20টা ওরকম 20টা আপনার এখানে দরকার নেই, মার্কে তো হচ্ছে 10। আপনারা রেমিল, চূড়ান্ত হিসাব অবশ্যই এই 3টা জিনিস মাস পরীক্ষা প্র্যাকটিস করবেন, লিখে রাখেন। জাবেদা, চূড়ান্ত হিসাব অবশ্যই, সরি রেমিল, চূড়ান্ত হিসাব অবশ্যই, রেমিল, চূড়ান্ত হিসাব অবশ্যই। এই 3টা জিনিস পরীক্ষা আগে দেখে যাবেন। আশা করি এখান থেকে কিছু মার্ক অবশ্যই পাবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটু বলি, এবং এটা হচ্ছে আজকে লাস্ট টপিক। আপনাদেরকে যদি চূড়ান্ত হিসাব করতে বলে, আপনাদেরকে অবশ্যই একটা টেবিল দেওয়া থাকবে। আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনুন, বা পারলে লিখে ফেলেন, আর সমস্যা না, আমি তো এরপরে ক্লাসটা দিব ইউটিউব চ্যানেলে।
আপনাদেরকে যদি মানে একবারে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি এবং টেকনিক, যেটা এসে মানে আর কোনো টেকনিক নেই আমার মতে। আপনাদেরকে যদি চূড়ান্ত হিসাব করতে বলে আপনাদেরকে অবশ্যই রেওয়া মিল একটা দিবে, তাই না? তো আপনারা যদি রেওয়া মিল জানেন বুঝেন, একটা জিনিস খেয়াল রাখবেন, রেওয়া মিলের যে সমস্ত দফা ডেবিট পাশে বসে একটা দুটো ব্যতিক্রম ছাড়া, খেয়াল রাখবেন, রেওয়া মিলে যে সমস্ত দফা ডেবিট পাশে বসে একটা দুইটা ব্যতিক্রম ছাড়া ওই ডেবিট পাশের দফাগুলো হয় ক্রয় বিক্রয় ডেবিট পাশে বসবে, আদারওয়াইজ লাভ ক্ষতি হিসেবে ডেবিট পাশে বসবে। বুঝতে পারছি? আবার বলছি, রেওয়া মিলের যে দফাগুলো ডেবিট পাশে থাকবে ওগুলা হয় ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পাশে, না হয় লাভ ক্ষতি হিসেবে ডেবিট পাশে বসবে। রেওয়া মিলের যে দফাগুলা ক্রেডিট পাশে থাকবে ওগুলো হয় ক্রয় বিক্রয় হিসেবে ক্রেডিট পাশে, আদারওয়াইজ লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট পাশে বসবে। যেগুলা রেওয়া মিলের দফা ক্রেডিট পাশে বসে ওগুলা হয় ক্রয় বিক্রয় হিসেবে ক্রেডিট পাশে বসবে, আদারওয়াইজ লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট পাশে বসবে। এগুলো হচ্ছে টেকটিক, মানে আপনার যখন মনে থাকে না বা সম্ভব হয় না তখন এই কৌশলগুলো বন্ধ রাখবেন। আবারও বলছি, রেওয়া মিলের সবসময় দু একটা ব্যতিক্রম ছাড়া ডেবিট পাশের দফাগুলো হয় ক্রয় বিক্রয় হিসেবে ডেবিট পাশে, আদারওয়াইজ লাভ ক্ষতি হিসেবে ডেবিট পাশে বসে। ক্রয় বিক্রয় রেওয়া মিলের ক্রেডিট পাশের দফাগুলো হয় ক্রয় বিক্রয় হিসেবে ক্রেডিট পাশে, আদারওয়াইজ লাভ ক্ষতি হিসেবে ক্রেডিট পাশে বসবে। সবাই কি লিখছেন যে কথাটা বললাম কিছুক্ষণ আগে রেওয়া মিল সংক্রান্ত? জি স্যার। আচ্ছা, লিখা হলে আপনাদের অবচয় দিলাম, তাহলে স্টেট লাইন এবং ক্রমহ্রাসমান দুইটা রেওয়া মিল সংক্রান্ত বললাম, চূড়ান্ত হিসাব সংক্রান্ত বললাম, যা আশা করি পারবেন। আর একটা যে আপনারা একটু বলবেন এবং বুঝবেন সেটা হচ্ছে লেনদেন। লেনদেনটা যদি আপনাদের ক্লিয়ার হয় তাহলে আপনারা অনেক কিছু পারবেন। আর হিসাব সমীকরণ, এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন, কারণ আমি বিগত প্রশ্নগুলো মোটামুটি আজকে দেখলাম যে অনেক কোশ্চেন আসে। যদি এমসিকিউ কোশ্চেন করে না, এমসিকিউ কোশ্চেনগুলো আপনার একেবারে এখান থেকে শুরু করে এতটুকু সবগুলো লাগবে। আর যদি আপনাদের যদি কপাল ভালো হয় রেওয়া মিল দিয়ে দিল তাহলে তো বেঁচে গেলেন। আর যদি আপনার এমসিকিউ আকারে কোশ্চেন করে আপনার অ্যাকাউন্টিং থেকে 10 মার্কের, তাহলে একেবারে লেনদেন থেকে শুরু করে এখানে সবগুলো থেকে আপনার একটা দুইটা করে কোশ্চেন করি। 10টা কোশ্চেন করলো তারপরে পুরো এখানে লেনদেন, হিসাব সমীকরণ, যা বাজার, রেওয়া মিল, চূড়ান্ত হিসাব সব কভার হয়ে যায়। এমসিকিউ করলে ওভাবে করে। 17 সালে যে রেওয়ামিলটা দিয়েছিল একেবারে সোজা। হ্যাঁ হ্যাঁ, ওটা একবারে ইজি করছে। ওটা আপনাদের ওটা অনেক সময় লাখও ফেভার করে।